সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি প্রফেসর ইমতিয়াজ আহমেদ, স্বাগত জানাচ্ছি। আজকে মানব জীবন দিয়ে শুরু করতে হচ্ছে কিং মোদি সরকারের উপর চাপ বাড়বে ভারতীয় নির্বাচনের পর। আমাদের সময় মোদির ভারত, বাংলাদেশের মিশ্র প্রতিক্রিয়া। সকালের খবর, মোদি ঝড়ে কংগ্রেস লন্ডভন্ড, শিগগিরই 2 র্যাব কর্মকর্তা গ্রেপ্তার। জয় দিন, মোদি ম্যাজিকে বিজেপির বাজিমাত, বাংলাদেশ নিয়ে পরামর্শ থাকছে কংগ্রেস সরকারের। মানব কণ্ঠ, মোদির ধাক্কায় ধরাশায়ী কংগ্রেস, মোদির পক্ষে নয় রায় কংগ্রেসের বিরুদ্ধে। ভোরের কাগজ, বিজেপির নিরঙ্কুশ জয়, মোদির সামনে অর্থনীতির 10 চ্যালেঞ্জ। দিনকাল, ভারতের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি, এ পর্যন্ত 29 লাশ উদ্ধার, এখনো 2 শতাধিক নিখোঁজ। অনেক বার্তা, মোদিকেই বেছে নিল ভারত, কাজ পাচ্ছে বিতর্কিত সিনোহাইড্রো। সংগ্রাম, লোকসভা নির্বাচনে বিজেপির অবিশ্বাস্য বিজয়, যারা এই সরকারের ব্যর্থতা সমালোচনা করছে তাদের নিরাপত্তা নেই। আলোকিত বাংলাদেশ, মোদি ঝড়ে বিধ্বস্ত কংগ্রেস, অনুমতি মিলল 2 র্যাব কর্মকর্তা অধরা। দৈনিক করতোয়া, মেঘনায় লঞ্চডুবি, 29 লাশ উদ্ধার, ভারতে বিজেপি নিরঙ্কুশ বিজয়। দ্য ইন্ডিপেন্ডেন্ট, মোদি মেক্স হিস্ট্রি। ফিনান্সিয়াল এক্সপ্রেস, হোলসেল প্রোটেকশন অফ লোকাল ইন্ডাস্ট্রিজ নো মোর। একাধিক কাগজে বিভিন্ন রকমের হেডিং। আমি এটা ইন্ডিপেন্ডেন্টের হেডিংটা খুব ইন্টারেস্টিং, মোদি মেক্স হিস্ট্রি। আপনার কি মনে হয়, ভারতের নির্বাচনের ইতিহাস তো আপনি দীর্ঘ সময় পর্যালোচনা করেছেন, আর আপনি আজই ভারত থেকে ফিরলেন, আপনার কি মনে হয় রেজাল্ট দেখে এটা কি অনেক বিশ্লেষক এটা নিয়ে ধারা কাছেও পৌঁছাতে পারেন নাই, এটা অবিশ্বাস্য ফলাফল, এটা কেন হলো? ধন্যবাদ। না, এমনকি বিজেপির কাছেও অবিশ্বাস্য, কারণ বিজেপির যারা মুখপাত্র ছিল তারাও বলছেন যে আমরা যদিও কনজারভেটিভ এস্টিমেট দিতাম, আমরা জানতাম যে ভালো করব, কিন্তু এত ভালো করব সেটা আমরা বুঝতে পারিনি। এটা এমনকি এক্সিট পোলের চেয়েও কিন্তু ভালো করেছে, এটা যদি আমরা খেয়াল রাখি। এটা আরো ইন্টারেস্টিং, কিন্তু তার মানে এক্সিট পোলেও অনেকেই কম বলেছে। সেই হিসাবে 30 বছর পরে একটা স্টেবল এককভাবে একটা সরকার, একটা দল জিতলো। সেই হিসাবে আমি মনে করি যে ভারত আরেকবার বড় ধরনের সুযোগ পেল পরিবর্তন নিয়ে আসার, বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে। আমি যেটা মূলত উন্নয়নের ক্ষেত্রটাই আমি মনে করি যে প্রাধান্য পেয়েছে, কারণ কংগ্রেস যেখানে ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থতা মোটামুটি দেখা গেল শেষের দিকে দ্বিতীয় টার্মে, সেই জায়গায় একটা ঐতিহাসিক ঘটনা, কোনো মানে সন্দেহ নেই। এখন মোদি ডেলিভার করতে পারবে কিনা এত ক্ষমতা নিয়ে, সেটা হয়তো দেখার বিষয়। তবে কোনো সন্দেহ নেই বড় একটা সুযোগ এসেছে এই উপমহাদেশে একটা স্টেবিলিটি নিয়ে আসার, এককভাবে চিন্তা ভাবনা করার এবং ভারতকে একটা বড় উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। সেই জায়গাটায় যদি নরেন্দ্র মোদী থাকেন তাহলে আমি মনে করি আমরাও লাভবান হব, কিন্তু উন্নয়নটা যদি না দিতে পারেন তখন হয়তো আবার নতুন ধরনের ঝামেলা তৈরি হবে। এই কংগ্রেসের এই বিপর্যয়ের কারণ কি? বড় একটা কারণ আমি মনে করি পরিবারতন্ত্র। কারণ পরিবারতন্ত্র বোঝাই গেল যে ট্র্যাজেডি ছাড়া এটাকে খুব একটা ব্যবহার করা যায় না। সেই জায়গায় রাহুলের একটা ব্যর্থতা, কারণ এটা এক জেনারেশন দেওয়া যায়, কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ায় খুব ডিফিকাল্ট। আর যেই ব্যাপারে নরেন্দ্র মোদী খুব স্পষ্ট ছিল এবং খুব স্পষ্টভাবে আক্রমণ করেছে এই পরিবারতন্ত্রকে, সেই জায়গায় জনগণ আমি মনে করি যে ওই সমালোচনাটাকে বড় আকারে দেখেছে। তার উপরে কোনো সন্দেহ নেই যে করাপশন থেকে বড় বড় যে করাপশন চলে গেছে এবং এক ধরনের দম্ভ এসেছিল যে এই পরিবার ছাড়া বুঝি কিছুই হবে না। সেই জায়গায় আমার মনে হয় বড় একটা হোঁচট খেলো। এবং কংগ্রেসও মনে রাখতে হবে, কংগ্রেসের ইতিহাস কিন্তু গণতন্ত্রের ইতিহাস। সেখান থেকে কংগ্রেস অনেক সরে দাঁড়িয়েছে, বিশেষ করে আমরা যেটা দেখলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে, এবং সেটাও কিন্তু ওই পলিটিক্স অফ এমপ্যাথি, সহানুভূতির কারণেই কিন্তু রাজীব গান্ধী আসলো। রাজীব গান্ধীর পরে আমরা দেখলাম সোনিয়া গান্ধী আসলো। এই সবগুলোই কিন্তু ওই পলিটিক্স অফ এমপ্যাথি, যেটাকে বলা হয়, যেহেতু একটা ট্র্যাজেডি হয়েছে সেই হিসাবে। কিন্তু এমনিতে সত্যিকার অর্থে কিন্তু শুরুতে যদি আমরা দেখি, কংগ্রেস কিন্তু প্রচন্ড গণতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে থেকেই হয়েছে। সেখান থেকে সরে যাওয়াটাই আমি মনে করি তার এই
অকাল মানে এই অবস্থায় তারা এসেছে। এখন এখান থেকে যদি উঠে আসতে হয়, কিন্তু এখন তো বোধহয় বিরোধী দলের মর্যাদা পাবে না এবার না পাওয়ারই কথা, কারণ যেভাবে মনে হচ্ছে যে যদি কোনোভাবে অ্যালায়েন্স ফরমেশন করতে পারে, বিশেষ করে মমতা ব্যানার্জি এবং জয়ললিতা, তাহলে তাদের একটা সম্ভাবনা আছে যে কে অফিসিয়াল লিডার অফ দ্য অপোজিশন হবে। এত শোচনীয়ভাবে কখনোই কংগ্রেস, এবং মনে রাখতে হবে যে অকংগ্রেস দল এই প্রথমবার এত সংখ্যাগরিষ্ঠ এইভাবে পেয়েছে, সেটাও ঐতিহাসিক। অনেকগুলো ইতিহাস কিন্তু তৈরি করেছে এই নির্বাচনে, যেটা যারা পর্যবেক্ষণ করছেন আমরাও কখনো ভাবিনি যে এই পরিমাণে সে জিতে আসবে। আচ্ছা, বিজেপি নীতি নির্ধারণে আরএসএস কোনো ভূমিকা পালন করবে? তাদের মুখপাত্র স্পষ্টত বারবার বলেছে এবং যথেষ্ট কনফিডেন্স নিয়ে বলেছে যে বিজেপি ডিসাইড করে, সেখানে আরএসএস এর সেই ভূমিকা নেই। আমি মনে করি যে যেহেতু বিজেপি যে পরিমাণে ভোট নিয়ে জিতেছে, এর কোনো অ্যালায়েন্সের কোনো প্রয়োজন নেই কাউকে, সেখানে উন্নয়নের দিকটাই সে বড় করে নিয়ে আসবে এবং ওই উন্নয়নের ব্যাপারে আমি মনে করি জনগণ তাকে কিছুটা সময় দিবে, কিন্তু বেশি সময় দিবে না। সেই জায়গায় সেও ভালো করে জানে যে তার উন্নয়নটাকে একেবারে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। সেই জায়গায় যদি ব্যর্থ হয় তাহলে হয়তো অন্য ধরনের রাজনীতি হতে পারে ভারতে, কিন্তু আপাতত 5 বছরে একেবারে চোখ বন্ধ করে একটা ম্যান্ডেট পেয়েছে, এটা আমি মনে করি একটা বড় পাওয়া নরেন্দ্র মোদীর জন্য। বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হবে? একটা পরিবর্তনের সুযোগ আছে, কারণ মনস্তাত্ত্বিক ভাবে কিছুটা দূরত্ব থাকবে এই দিল্লি নতুন সরকারের, কারণ যেহেতু আমাদের বর্তমান সরকারের সাথে কংগ্রেসের বলতে গেলে একটা ব্যক্তিগত সম্পর্ক পর্যায়ে হয়ে গিয়েছিল, অনেকটা ঐতিহাসিক একটা সম্পর্ক আছে। সেখানে এই ধরনের একটা সরকার যখন আসে, স্বাভাবিকভাবে তার যে প্রতিপক্ষ তার সাথে যেহেতু সম্পর্ক এত বেশি ভালো ছিল, একটা মনস্তাত্ত্বিকভাবে একটা ডিস্টেন্স তৈরি হবে। সেই ডিস্টেন্সটা আমি মনে করি একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে বাংলাদেশের, কারণ বাংলাদেশের জনগণও যেটা চাচ্ছে সেটা হলো 5ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এবং যেটা এখনো আছে, সমাধান হয়নি, কারণ যে আসল যে অপোজিশন সে এখনো পার্লামেন্টে নেই, একেবারে রীতিমতো বাইরে। সেই জায়গায় আমি মনে করি যে একটা সুযোগ তৈরি হবে বাংলাদেশেও সেই ক্রাইসিসটাকে সমাধান করার। মানে সরকারের উপর কোনো চাপ বাড়বে বলে মনে হয়? আমার মনে মনস্তাত্ত্বিক ডিস্টেন্সটাই যথেষ্ট। কারণ হচ্ছে যে অনেক সময় যদিও মনমোহন সরকারও যে 5ই জানুয়ারির ব্যাপারে প্রচন্ডভাবে উচ্ছ্বাস ছিল তা না, কিন্তু তারও কিছু করা ছিল না, কারণ এমন সম্পর্কটা ছিল যে মেনে নিয়েছে যা কিছু হয়েছে। সেখানে আমি মনে করি যে যেহেতু উন্নয়নের একটা বিষয় থাকবে এবং নরেন্দ্র মোদীর এত নেগেটিভ ইমেজ আছে আন্তর্জাতিক পর্যায়ে, সে চেষ্টা করবে খুব তাড়াতাড়ি তার একটা পজিটিভ ইমেজ বিল্ড করার, এবং বাংলাদেশ একটা বড় সুযোগ আমার মনে হবে, কারণ নির্বাচনের সময়ও একাধিক বা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে, বিশেষ করে বিশেষ সাম্প্রদায়িক কি বলা হয় কথাবার্তা বলার কারণে। সেই জায়গায় সে খুব তাড়াতাড়ি চেষ্টা করবে যে না, আমি একটা দায়িত্বশীল কি বলে রাজনীতিবিদ এবং দায়িত্বশীল প্রধানমন্ত্রী, এবং এই উপমহাদেশে আমি একটা দায়িত্ব নিয়েই পালন করে আমি চলবো। তাহলে তার আন্তর্জাতিক ভাবমূর্তিও কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন। দিল্লিতে বিজেপির মুখপাত্রকে CNN এর রিপোর্টার জিজ্ঞেস করেছিল যে আসলে মানে প্রতিবেশী দেশগুলোর সাথে তোমাদের সম্পর্ক কেমন হবে, তো সে বলছে যে বন্ধু বদল করা যায়, কিন্তু প্রতিবেশিতা বদল করা যায় না। হ্যাঁ, এখন খুবই তাৎপর্যপূর্ণ কথাটা। তবে আমি যেটা বললাম যে যেহেতু খুব কাছের তার যে বিপক্ষ দল, যেটা খুবই শোচনীয়ভাবে হেরেছে, একেবারে রীতিমতো এই পর্যায়ে যাবে সেটা মনে হয় না কংগ্রেস কখনো চিন্তা করেছে, তার যাদের সাপোর্টার ছিল সেই হিসেবে সম্ভব। দিল্লিতে কংগ্রেস হেরেছে, কলকাতায় মমতা ব্যানার্জি জিতেছেন, তো আমাদের কৌশলগত ভুল ছিল বলে মনে করেন এই বর্তমান মানে যারা শাসক দলে আছেন? এটা বরাবরই আমরা বলে এসেছিলাম যে আমাদের পলিসি মেকারদের একটা বড় ভুল হলো যে এক খাঁচায় সব ডিম রাখা, যেটা কখনোই ঠিক না। এই যে বহুমাত্রিক সম্পর্ক তৈরি করার যে বিষয়টা, সেটা আমরা এখনো কাঁচা, আমরা এখনো এই 20 শতাব্দী বা 19 শতাব্দীর ওই দিল্লি চিন্তা করি, কিন্তু এই সবার সাথে যে সম্পর্ক রাখা। এবং আমরা বারবার যেটা বলেছিলাম যে আমাদের যেরকম অপোজিশন লিডারকে তারা নিয়মিত ডেকে একেবারে জাতীয় মর্যাদা দেন, আমাদেরও
উচিত সবসময় এই জিনিসটা করা। আজকে যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক পজিটিভ একটা অবস্থায় যেতে পারতাম। আমরা যে কেন করতে পারি না সেটা আমার মাথায় এখনো ঢোকে না, কিন্তু আমি মনে করি যে আমাদের বড় শিক্ষণীয় হবে এই ব্যাপারে যে সবার সাথে সম্পর্ক তৈরি করা। তাহলেই আমি মনে করব যে আমরা ওই কি বলা হয় এক ধরনের ম্যাচুরিটি এসেছে, এক জায়গায় না যেহেতু সে আমাকে পছন্দ করছে এবং সেটাই সবসময় থাকবে তা না, কারণ রাজনীতিতে মনে রাখতে হবে যে আজকে একটা জিনিস আগামীকাল কিন্তু আরেকটা জিনিস হয়ে যেতে পারে। তারপরে আপনি কি এটা মনে করেন যে মানে বিশেষ করে কংগ্রেসের বাংলাদেশ সম্পর্কে যে নীতি ছিল এটাকে একচোখা মানে একরোখা একদম, সেটা কি আপনি মনে করেন সঠিক ছিল? কংগ্রেসের মনে রাখতে হবে যে একটা দুর্বল কংগ্রেস ছিল, এই সেন্সে বলছিলাম যে তার কিন্তু সেই ধরনের সাপোর্ট বেস ছিল না যে সে যা কিছু করেছে সেটাই করতে পারবে। কারণ বোঝাই গেল যে কি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সেখানে পারলো না, কারণ তার 2/3 নেই, যতবার সে চেষ্টা করেছে সে পারেনি এটাকেই করতে। অন্যদিকে তিস্তার ব্যাপারে পারলো না, কারণ মমতা ব্যানার্জির রাজ্যের ব্যাপার, মমতা ব্যানার্জির সাপোর্ট লাগবে। সেই মমতা ব্যানার্জি ইউপিএ থেকে যখন 12 হয়ে আসলো তখনই বোঝা গেল যে আর সম্ভব নয়। এখানে আমাদের পলিসি মেকাররা বলছে আগামীকাল হবে, এই মাসে হচ্ছে, তাদের আমাদের যথেষ্ট দুর্বলতা বোঝাই যাচ্ছে যে একেবারে আমার কাছে শিশু সুলভ মনে হচ্ছে মাঝে মাঝে তাদের কথাবার্তা। কিন্তু এমনিতে যে জিনিসটা খেয়াল রাখা দরকার যে বিজেপি ওই ধরনের কোনো হ্যাঙ্গআপস থাকবে না, ওই ধরনের অ্যালায়েন্স থাকবে না কেউ ইত্যাদি। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এখন তার জন্য খুবই সহজ হবে যদি সে বলতে চায় যে দেখো আমি ডেলিভার করতে পারি, কংগ্রেস পারে না, কিন্তু আমার তার তো মানে যে সাপোর্ট বেস আছে তার কার উপর নির্ভর করে। কিন্তু এটা তো ঠিক যে কংগ্রেসীয় সরকার যেগুলো আছে তাদের সামলেই কিন্তু বাংলাদেশের সাথে এক্স্যাক্টলি, এটাও অনেকে ভুলে যান, কারণ সব বড় বড় যেই সম্পর্কগুলো সবসময় কংগ্রেসের সাথে হয়েছে এবং ডেলিভারও হয়েছে, সেটা অনেকেই হয়তো আমাদের পলিসি মেকার বলেছেন। এর কারণ হলো যে ওই যে যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে এসেছে বছর পর বছর, অনেক যারা পলিসি মেকার আছেন তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা মনে করেন যে এই সম্পর্ক দিয়ে বুঝি আমি ভারতকে আমার দিকে টানতে পারবো। কিন্তু ভারতের যে কমপ্লেক্স যে একটা স্ট্রাকচার সেটা যদি আমি খেয়াল না রাখতে পারি, হিসাবটা যদি না করতে পারি, তাহলে কিন্তু আমি দেখবো যে আমি বারবার হোঁচট খাচ্ছি। কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশের এখন আমি যা লক্ষ্য করছি, বিশেষ করে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে আমাদের অনেকগুলো সমস্যা আছে, কিন্তু এখন আমাদের এই যে সামনের দিনগুলো বিশেষ করে যেটা বলছেন 5ই জানুয়ারি যে বিতর্কিত নির্বাচন, এই নির্বাচন থেকে এই যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারছি না, যেটা আপনি বললেন যে আজকে যদি আমরা সবাই এক হয়ে এক বাক্যে কথা বলতে পারতাম তাহলে আমরা হয়তো মানে ফায়দা তুলতে পারতাম, তো সেটা তো সম্ভাবনা আমরা দেখছি না, বরং দেখছি উল্টোটা, এখানে এক ধরনের প্রতিযোগিতা। তবে এটা ঠিক লক্ষ্য করেছি গত রাতে বা গতকাল সকাল থেকেই বিরোধী শিবিরে বেশ উত্তাপ উল্লাস। হ্যাঁ, ওই যেহেতু তার যে বিপক্ষ দল, সেই বিপক্ষ দলের যে সাপোর্ট বেস ছিল সেটা এখন সেটা দুর্বল হয়ে গেছে। এটা অনেকটা হলো এনিমিজ মাই ফ্রেন্ড, ওই যে বিষয়টা কটিল্লার সেই জিনিসটাই বড় হয়ে আসছে। তবে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে 5ই জানুয়ারির যে ক্রাইসিসটা সেটা আমাকে তো সমাধান করতেই হবে, আজকে না হয় কালকে না হয় পরশু, এটা থেকে তো আর আমার কোনো উপায় নেই। সেটা মনে রাখতে হবে যে বর্তমান সরকারও কিন্তু বারবার বলেছেন যে এটা নিয়ম রক্ষার জন্য আমি করছি, শুরুতে বলেছি মানে বারবার আমি বলেছি যে, এবং আন্তর্জাতিক মহলও কিন্তু সেভাবেই অপেক্ষা করছে। তাই যদি হয়ে থাকে আমি মনে করি এখন সিরিয়াস হওয়া দরকার, সেই ব্যাপারে আরো বেশি হওয়া দরকার। কারণ ওই একই কথা বলে যেটা আমরা এবার দেখলাম কংগ্রেস চেষ্টা করেছিল সেই কি বলা হয় সাম্প্রদায়িক বিষয়টাকে তুলে নেওয়া, নরেন্দ্র মোদীর গুজরাটের বিষয়টা ব্যাপার, কিন্তু জনগণ সেটা মানছে না, কারণ জনগণ দেখছেন না তার দুর্বলতার জন্য ঢাকার জন্যই সে এতগুলো করছে। সেই যদি দুর্বলতা না থাকতো, তার যদি করাপশন কেস যদি না থাকতো, তার যদি পরিবারতন্ত্রটা যদি না থাকতো, সেখানে যদি বড় ধরনের গণতন্ত্র থাকতো, তাহলে কিন্তু জনগণ বুঝতে পারতো। কিন্তু তার কি বলা হয় নিজের সমস্যাগুলোই ঢাকছে অন্য দলের সমালোচনা করে, সেই জিনিসটা হবে না। সেই জায়গায় আমাদেরও আমি মনে করি যে আমাদের যারা রাজনীতি করেন, যারা ক্ষমতায় আছেন, তাদেরও এই জিনিসটা দেখা দরকার। ওই শেষ সময় কিন্তু আমাকে ভরসা জনগণের উপর রাখতেই হবে। ওই জায়গায় আমি যে না যাই তাহলে দেখা যাবে যে আমি এক জায়গায় যে আবার একটা বড় ধরনের হোঁচট খাচ্ছি। বাংলাদেশের মৌলবাদ ক্ষমতায় এসে যাবে এইটা সামনে রেখেই কিন্তু কংগ্রেস তার নীতি নির্ধারণ করেছিল। ভারতে কিন্তু অন্য টাইপের একটা সরকার আসলো যেটা নিয়ে সারা পৃথিবীতে আলোচনা আছে। হ্যাঁ, জিনিসটা হতে হবে যে সব দুই সাইডেরই একটা জিনিস যেটা শিক্ষণীয়, যে বিজেপির
নরেন্দ্র মোদী কোনো পরিবারতন্ত্রের কারণে আসেনি, এটা খেয়াল রাখতে হবে। সে একেবারে রীতিমতো গ্রাসরুট থেকে উঠে আসার এই যে জিনিসটা কিন্তু ভারতের জনগণ বড় আকারে দেখেছেন যে সে আমাদেরই একজন ছিল, এবং অনেক জায়গায় বলা হচ্ছে এবং হেডলাইনও দেখলাম চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী প্রার্থী। এই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তার মানে হচ্ছে আমি আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে সেই ধরনের কাঠামো তৈরি করতে হবে যে একজন চা বিক্রেতাও আজকে বিএনপির নেতা হতে পারবে, আওয়ামী লীগ নেতা হতে পারবে। সেটা যদি না করে আমি একেবারে ওই পরিবারের মধ্যেই আমি যদি রাখতে চাই এবং আমি ওই এবিসির মধ্যে রেখে কি বলা হয় সবসময় ক্ষমতায় থাকতে চাই, তাহলে ওই ঘুরে ফিরে কিন্তু আমাকে ওই ধরনের একটা কাঠামো 5 জানুয়ারির মতনই। নরেন্দ্র মোদী কিন্তু একসময় সন্ন্যাসী হতে চেয়েছিলেন। এখন আমি মনে করি যে যদি 2 টার্ম জিতে যে যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে হয়তো শেষ বয়সে সন্ন্যাসী হতেও পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্ত।